দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশেরই মানুষগুলো মূলত যান কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকেই। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। আবারও বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমিক নেওয়া। 31 মে থেকে এই কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যদিও মালয়েশিয়ার সরকার বলছে এই সিদ্ধান্ত সাময়িক। মালয়েশিয়া শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে শুক্রবার। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আর কোনো শ্রমিক তারা গ্রহণ করবে না। এমন প্রেক্ষাপটে ভিসা পেয়েও অন্তত 30,000 শ্রমিক দেশটিতে যেতে পারেনি। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে এমন অনেক কর্মী শনিবারও ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুক্তভোগীদের দাবি দ্রুত তাদের টাকা ফেরত দেওয়া হোক। এজেন্সি আমাদের 6 লক্ষ, এটা 1 বছরের বেতনগুলো আসতে ঘুরে না। অবশ্যই আমরা তো টাকা ফেরত চাইছি, আমরা তো অনেক ঋণগ্রস্ত। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, শ্রমবাজারটিতে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ ছাড়া দূর হবে না এমন প্রতারণা। সিন্ডিকেটের কারণে একদিকে আপনার কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত খরচ দিতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে আপনার বাজার বন্ধ হয়ে গেল, কর্মীরা সেখানে গিয়ে কাজ পাচ্ছে না, আরেকদিকে হলো দেশের সুনাম নষ্ট হচ্ছে। 30 থেকে 40,000 কর্মী যেতে পারে নাই। তো এই দায়টা যারা সিন্ডিকেটের 100 এজেন্সি তাদেরকেই নিতে হবে। ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনার জানিয়েছেন, অনিয়ম আর বিশৃঙ্খলা ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। Beyond our control, you mentioned just now about the syndicates. আমাদের এখানেও সিন্ডিকেট থাকতে পারে। বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারের নিয়ন্ত্রণের বাহিরে। এ নিয়ে কাজ করছে দুই দেশ। The control of two governments. এদিকে সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যাদের কারণে শ্রমিকরা যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও কয়েক দফা বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাই দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগের দাবি উঠেছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যের লিডিং ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এবং ওসামা HDN BHD চেয়ারম্যান ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। দুজনকে স্বাগত জানাই আজকের আমাদের দূরদেশে সুখ দুঃখে। ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর ওয়ালিউল্লাহ, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেখানকার নিশ্চয়ই শ্রমিকের প্রয়োজন হয়। এই যে বন্ধ হয়ে গেল 2019-এর পরে 4 বছর বন্ধ ছিল, তারপরে এবার আবার খুললো 2022-এ খোলার পরে 2 বছর না যেতে আবার বন্ধ হয়ে গেল। মানে আমরা যেমন বিপদে পড়লাম, তেমনি আপনারাও নিশ্চয়ই সমস্যার মধ্যে পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে এবং আপনার এই সুখ দুঃখের এই যে সংবাদ প্রবাসীদেরকে নিয়ে আপনাকে ধন্যবাদ, এবং আমাদের ডাইসের সামনে যারা আছেন দর্শকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ। আসলে মালয়েশিয়া তো ম্যান পাওয়ার শুরু হয় দীর্ঘদিন ধরে আমাদের থেকে লোক নিচ্ছে। আসলে ফাইনালি মালয়েশিয়া কখনো আমার দেশে বন্ধ হয় নাই। বিভিন্ন প্রক্রিয়ায় লোক যাচ্ছে মালয়েশিয়াতে, প্রফেশনাল বিষয়, স্টুডেন্ট বিষয় লোক যাচ্ছে। আর এটা হচ্ছে কি আপনাদের যেটা আপনারা বলতেছেন অনেক সময় যে অনেক লোক কাজ পাচ্ছেন না, অতিরিক্ত লোক হয়েছে বা এই সেই। মালয়েশিয়া যখন ব্যবসাটা আরম্ভ হয় ওইখানে কিছু লোক থাকে যারা আগে থেকে ব্যবসা করে, ওরা কিছু নাম না জানা কোম্পানিতে অ্যাপ্রুভাল করায়। প্রথম দিক দিয়ে আপনারা দেখবেন 500 ভিসা, 700 ভিসা, 900, 1100, 1000 ভিসা, এইগুলাতেই কিন্তু সমস্যা হয়। ফাইনালি মালয়েশিয়ার অনেক কোম্পানি এখনো কিন্তু ভিসা পায় নাই। ওদের লোক সংকট, মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়ম করছে যাদের কাজ নাই অথবা যেই কোম্পানির কাজ নাই তারা মালিকানা চেঞ্জ করতে পারে, বদলি করতে পারে। এই জন্য আমি মনে করি না 1% লোক এখন বেকার আছে। যেমন আমার নিজের কোম্পানিতে লোক নেই, আমাদের একটা রাবার প্লান্ট আছে, ওইখানে 1000 লোকের দরকার, লোকে নেই।
তো আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের লোকজনে বলা বলি করতেছে খুব শীঘ্রই আরো 1,20,000 লোকের শ্রমিকের ভিসা দিতেছে প্লান্টেশন সেক্টরে, এবং যেটা আমরা এগ্রিকালচার বলি আর কি, এগ্রিকালচার এবং প্লান্টেশন। আর যেটা হচ্ছে 31 তারিখের বিষয়টা হচ্ছে মালয়েশিয়ান হোম মিনিস্টাররা আমাদেরকে বেঁধে দিয়েছে, আমাদেরকে খুব তাড়াহুড়া করে লোক পাঠানোর জন্য আর কি। ওনার দৃষ্টিতে অনেক বেশি বলেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াতে বহু জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখেন শ্রমিক সংকটে আমরা নিজেরাও ভুগতেছি। আচ্ছা, ওকে ডক্টর জাহিদের কাছে আমি আমার আসবো, একটু নিয়াজের কাছ থেকে একটু তাড়াতাড়ি হয়তো আমার বিষয়ের একটা ডিক্লারেশন আসবে মেয়াদ বৃদ্ধির জন্য। আজকেও এই বিষয় ইস্যু হয়েছে, আমরা আজকে এই বিষয় ইস্যু করে কালকে বলার লোক পাঠানোর জন্য এইদিকে ম্যান পাওয়ার করে আমরা টিকিটের জন্য ভুগতেছি, টিকিট পাচ্ছি না, তো আপনি আমাকে ট্রান্সপোর্টও দিবেন না, আবার ভিসাও দিচ্ছেন। জি, আর এই বিষয়ের যে ওয়েবসাইটটা বন্ধ ছিল আজকে এটা খোলা আছে, আপনারা একটু দেখেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি একটু নিয়াজ আপনার কাছে শুনি, আসলে এই মালয়েশিয়ায় শ্রমিক নেয়া এটা নিয়ে নানা ধরনের অভিযোগ তো আছে, এবং পত্রিকাতেও সিরিজ রিপোর্ট হয়েছে, এখনো হচ্ছে। সিন্ডিকেশন, মালয়েশিয়ায়ও সিন্ডিকেট আছে, বাংলাদেশেও সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেশনের মাঝখানে পড়ে একটা শ্রমিক 5 লাখ টাকার উপরে খরচ করে যায়, কিন্তু সেখানে গিয়ে আসলে কয় টাকা বেতন পায় এই জিনিসটা তো নিয়ন্ত্রণ করতে পারলো না সরকার। মাত্র 79,000 টাকায় নাকি যে মানে যাওয়ার সরকারি নিয়ম, সেখানে 5 লাখ টাকা যাচ্ছে। এই সিন্ডিকেশন ভাঙতে পারে না কেন? এটা আপনি একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রেজ করেছেন, যেটার কারণেই কিন্তু আজকে আমরা যে নিষেধাজ্ঞা নিয়ে আলাপ করছি, তো সেটা আলোচনাতে চলে এসছে। এই সিন্ডিকেট ভাঙতে না পারার একটা অন্যতম কারণ হচ্ছে যেটার ব্যাপ্তি। এটা একটা ট্রান্সন্যাশনাল সিন্ডিকেট, যেটাতে অংশগ্রহণ কিন্তু যে ধরনের বিজনেস এলিটদের কথা বলি তাদের দুদেশের থেকেই, এবং এখানে কিন্তু আমাদের এই সিন্ডিকেটের অংশীদারিত্ব বা অংশগ্রহণ কিন্তু বিজনেস এলিটদের মধ্যে সীমাবদ্ধ না। এখানে যারা রাজনীতি আছেন, সরকারি সংস্থাতে যাদের দায়িত্ব হলো নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, যে শ্রমিক বান্ধব কম খরচে যে মাইগ্রেশনটা হওয়া দরকার, যেটা কিনা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বান্ধব হতে পারত, তো সেই প্রক্রিয়াটাকে যে নিয়ন্ত্রণ করবে, তো সেই নিয়ন্ত্রণকারী যারা, তারাই কিন্তু এখন এখানে একটা অংশীদারিত্বের জায়গাতে চলে এসছে। এবং যে কারণে কিন্তু মালয়েশিয়ান সরকার বলছেন যে এটা একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ, এবং এখানে এতই পাওয়ারফুল ব্যক্তি এবং চক্র জড়িত যে সরকার মনে করছেন যে বড় একটা নীতিগত পরিবর্তন ছাড়া এই সিন্ডিকেটকে মোকাবেলা করাটা রাজনৈতিকভাবে অনেকটাই দুরূহ। এবং এখানে যেহেতু একটা ট্রান্সন্যাশনাল ডাইমেনশন আছে, যে দুই দেশের সিন্ডিকেট এবং যাদের মধ্যে কিন্তু আতাতটা বহুদিনের, এরকম একটা অনেক পুরনো আতাতকে ভাঙার জন্য কিন্তু একটা খুব গুছিয়ে একটা নীতিগত পরিবর্তন এবং প্রক্রিয়া, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যেটা দেখছি বর্তমানে, যে আমরা যেটাকে সাময়িক বলছি যে পদক্ষেপটা, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ না, এবং এটা সাময়িক হলেও কিন্তু এখানে কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিন্তা সরকারের আছে। আমি সেই জায়গাটা, ওই যে সিন্ডিকেট ভাঙার জায়গাটা আসবো, কারণ মানে যে সিন্ডিকেটের নেতা যাদের নাম পত্রপত্রিকায় আসে, সাবেক অর্থমন্ত্রী, রানিং এমপি, তার সন্তানদের সিন্ডিকেটের বড় বড় পজিশনে আছে, সেখানটায় কে ভাঙবে, কিভাবে ভাঙবে, কি করে সম্ভব? আমি এই জায়গাটায় দুজনের কাছ থেকে নেব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যের লিডিং ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এবং ওসামা এইচডিএন বিএইচডির চেয়ারম্যান ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ এবং ডক্টর নিয়াজ, দুজনকে স্বাগত। ডক্টর নিয়াজ, যেটা বলছিলাম যে আমাদের এখানে এক হচ্ছে আমাদের এখানকার সিন্ডিকেশনের প্রধান বা বিভিন্ন জায়গায় যারা আছে তারাও ক্ষমতাশীল, ইভেন মালয়েশিয়াতে যারা, সেখানে বলা হয় যে মানব সম্পদের এই আনা নেয়ার ক্ষেত্রে যেসব মন্ত্রী এমপিরা জড়িত, তারাও নাকি এটার সঙ্গে জড়িত। এটা ভাঙার কোনো উপায় আছে? জি, ডক্টর নিয়াজ বলবেন। জি, তো এটার ভাঙার উপায়টা হলো দ্বিমুখী। মালয়েশিয়ান সরকার এই মুহূর্তে যেটা চেষ্টা করছে সেটা হলো যে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা বিকল্প আনা, যে এখানে যে একটা নির্ভরশীলতা চলে এসছে, একপেশি নির্ভরশীলতা মালয়েশিয়ার কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে, তো সেখানে তাদের ক্ষেত্রে এই
মানে অনিয়ন্ত্রিত মাইগ্রেন্ট যারা আসেন এবং যাদেরকে একটা আশা দিয়ে আনা হয় এবং আনার পরে দেখা যায় যে একটা দেশে যেখানে লেবার সংকট আছে সেখানে আবার শ্রমিক বিদেশ থেকে আসার পরে তার চাকরি পাচ্ছেন না। তো এটাই কিন্তু একটা প্রতিমান হয় যে এদেরকে অপব্যবহার করে কিছু মানুষ ফায়দা লুটছে। তো সেখানে সরকার যেটা করতে চাচ্ছেন যে একটা রিক্যালিব্রেশন, যে সাপ্লাই এবং ডিম্যান্ড যে শ্রমিকের আছে সেখানে একটা সাম্যতা আনা। তো যাতে করে হলো যে এই অসাম্যতাকে মানে পুঁজি করে যেই আপনার সিন্ডিকেটের সদস্য আছে তারা যাতে মুনাফাটা কম করতে পারে। তো এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা আছে সেটা হলো যে যারা আসছেন বৈধ উপায়ে আসা পরে কাজ পাচ্ছেন না তারা কারা, এবং হলো যে যাদেরকে অ্যাপ্রুভাল দেয়া হয়েছে, যে যারা যে সমস্ত মালিকপক্ষ অ্যাপ্লাই করেছেন কোটার ভিত্তিতে এবং যারা আসতে পারেননি তারা কারা। তো সরকার এখন যেটা করছেন প্রোফাইলিং করছেন। তো প্রোফাইলিং করে বোঝার চেষ্টা করছেন যে যারা আসলো কাজ পেল না কেন এবং যাদের আসার কথা তারা আসলো না কেন, এর পিছনে কারা আছে। জি, আমি পরিষ্কার আসলে এটা আসলে মানে ওই যে ইচ্ছার ব্যাপার, মানে দুই দেশের সরকার যদি ইচ্ছা করে তাহলে সম্ভব। ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, একটা জায়গায় আপনার কাছে ফোকাস করতে চাই। আপনি যদি ট্রান্সপোর্ট মানে ভিসা দিয়েছি আমি কিন্তু ট্রান্সপোর্ট দিচ্ছি না, কিন্তু ট্রান্সপোর্টের জায়গাটা আপনি ভালো বলতে পারবেন যে ধরেন আজকে 1000 জন নেয়ার মতো প্রতিদিন মালয়েশিয়াতে ফ্লাইটের আছে সক্ষমতা, সেখানে 30,000 টাকার টিকিট হয়, 30,000 টাকার টিকিটের সব বিক্রি শেষ, টিকিট আর বিক্রি হবে না, কিন্তু এটার ওয়ান ওয়ের দাম 1 লাখ টাকা পর্যন্ত কেন উঠবে? মানে এটার কোনো যুক্তি আছে? জি, এটার জন্য আসলে টিকিটটা তো আমি আসলে আমি একটা চার্টার ফ্লাইটের জন্য গেছিলাম। আমাকে একজন বললো যে তুমি একটু আলাপ করো। তো আমি একটা চার্টার ফ্লাইটের জন্য গেলাম মালিন্দ্রতে। যাওয়ার পর আমাকে বললো যে যারা এখানে টিকিট নিচ্ছে, অর্থাৎ যারা জিএসএ নিচ্ছে, তাদের সাথে একটা ফিক্সড প্রাইস থাকে ওইখানের কোম্পানিগুলোর। যেমন আমাকে বললো ওয়ান ওয়ে টিকিট তুমি যদি নাও 1 বছর কোনো সমস্যা নাই, একদিন পর পরও নিতে পারবে, ডেলিও নিতে পারবে। একটা টিকিটের দাম 1500 রিঙ্গিত। 1500 রিঙ্গিত হইলে আপনার 35 থেকে 37,000 টাকা হবে বাংলাদেশি টাকা। এখন হচ্ছে কি, যারা টিকেটিংটা করে, অর্থাৎ টিকেটিং যারা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত, এখানে একটা গ্রুপ আছে। ওরা কি করে, মানে আগামী 1 বছরে অথবা 6 মাসে অথবা 3 মাসে ওই পরিমাণ টিকিট লাগবে, ওই টিকিটটা ওরা ক্যাশ টাকা দিয়ে কিনে নেয়। ডেট ওয়ারি একটা লিস্ট দিয়া পেন নামে ওরা কিনে নেয়, পরে টিকিট গুলা ওরা বিক্রি করে বেশি দাম। অর্থাৎ আপনাকে বলে টিকিট নাই, কিন্তু দেখা গেছে পরে ওরা এই টিকিটটা ডেইলি দাম বাড়াচ্ছে। গত সপ্তাহে পর্যন্ত 60-65 হাজার টাকা ছিল, এই গত 3-4 দিন আগে 90,000 হয়ে গেল, আজকে এটা 1 লাখ টাকার উপরে। এবং মালয়েশিয়া থেকে কিছু কিছু লোক, মানে মালয়েশিয়ান ব্যবসায়ী এবং বাংলাদেশি, ওনারা এখন বলতেছে আপনার কথা হারিয়ে ফেলেছে, আপনার মিউট হয়ে গেছে, আপনি একটু আনমিউট করে নেবেন। জি, বেশি না, ওরা হয়তো 5-7 জন 10 জন, এটা আপনিও জানেন আমিও জানি, সরকারও ভালো জানে। যেহেতু সরকার দেশের নিয়ন্ত্রণ করে, আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর একটা উদ্যোগ নেওয়া উচিত। আপনারা জানেন কিনা জানি না, মালয়েশিয়াতে গত ঈদের সময় সাবা একটা প্রদেশ আছে, 120-30 টাকা টিকিটের দাম হয়, সেফ 10 টাকা বাড়াইছিল এয়ার এশিয়া। ম্যানেজার সহ 67 জন লোক ওইটার সাথে জড়িত ছিল। 67 জন পানিশমেন্ট পাইছে, তাদের চাকরি হারাইছে এবং একজনের 6 মাসের সাজা হয়েছে, জরিমানা হয়েছে কোম্পানি। আমাদের 10 রিঙ্গিত বাড়ার কারণে যদি 250 টাকা, 250 টাকা এটা হয়, তাহলে আমাদের দেশে 50,000 60,000 ব্যাগ 70-80 হাজার টাকা টিকিটের দাম বাড়ার পরে এটার দায়িত্ব কে নিব? আপনি আমাদের কি করার আছে? আমরা প্রতিবাদ করার আছে, বলার আছে, আমরা বলতে পারবো, গলা ফাটায় বলতে পারবো, কিন্তু যাদের দায়িত্ব তারা এটার ব্যবস্থা নিতে হবে। কারণ এটা কিন্তু আজকে নতুন হচ্ছে না, যুগ যুগ এইটাই হচ্ছে। কিছু লোক হঠাৎ করে কৃত্রিম সমস্যা করে শত শত কোটি টাকা নিয়ে চলে যেতেছে, এবং এটা কোনো একজনের কোনো বিচার হচ্ছে না। বিচার হইলে হয়তো এটা বন্ধ হয়ে যেত আর কি, আমার মনে হয়। এটা আমাদের সবার উপকার। জি, অবশ্যই আমরা ওই যে ডক্টর নিয়াজ, আমরা প্রতিবাদের জায়গাটাই করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা দাবি তুলতে পারি, কিন্তু আমরা তো আসলে একদম মানে সব কিছুর দায়িত্ব নিতে পারি না বা সিদ্ধান্ত দিতে পারি না। যাই হোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ডক্টর নিয়াজ এবং ডক্টর জাহিদ, দুজনকে আপনারা সময় দিয়েছেন। আমরা চেষ্টা করব আবার অন্য কোনো সময়ে আপনাদেরকে সাথে যুক্ত হয়ে আরও বক্তব্য নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা তো আমরা জানি না। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে, আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তা পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ডিবিসির সঙ্গে থাকবেন।